বাবুরে বাবু, গ্রামের মধ্যে আগে যেই পরিমাণে লোডশেডিং হইতো, টানা 3-4 ঘন্টা কারেন্ট থাকতো না। গ্রামের মানুষ কি পরিমাণে অত্যাচারিত হইতো একটা সময়, যখন এত পরিমাণে লোডশেডিং হইতো গ্রামের মানুষের জীবনটা অতিষ্ঠ হয়ে যেত। ভাবা যায় টানা 3-4 ঘন্টা একটা গ্রামে যদি কারেন্ট না থাকে তো ওই গ্রামের মানুষগুলোর কি অবস্থা হইতে পারে। আর দেখেন বর্তমান সময়ে তারেক রহমান ক্ষমতা আসার পর উনি কিন্তু একটা নির্দেশনা দিচ্ছেন, যে নির্দেশনা অনুযায়ী এখন কিন্তু ঘন ঘন লোডশেডিং না হইলেও শহরেও কিন্তু কিছুটা লোডশেডিং দেয়। আপনারা হঠাৎ করে লক্ষ্য করবেন যে দেখবেন শহরেও কিন্তু কারেন্ট চলে যায় হঠাৎ করে। এই জিনিসটা আগে একদমই ছিল না, মানে নাই বলতেই নাই। শহরে বলতে গেলে 24 ঘন্টায় কারেন্ট থাকতো, মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ একটু যদি কারেন্ট দিত তো ওইটা আলাদা হিসাব। কিন্তু ইদানিং লক্ষ্য করলে দেখা যায় এখন শহরেও কিছুটা লোডশেডিং দেওয়া হইতেছে। জিনিসটা আমার কাছে সত্যি ভালো লাগতেছে, কারণ হচ্ছে গ্রামের মানুষও মানুষ, শহরের মানুষও মানুষ। তো গ্রামের মানুষ এত কষ্ট করবে আর শহরের মানুষ এত আরামে থাকবো, এটা তো কোনোভাবে হইতে পারে না। কারণ গ্রামের মানুষরা যে পরিমাণে কষ্ট করে ফসল ফলাদি ফলায়, এই ফসল ফলাদিগুলো না ফলাইলে আমরা শহরের মানুষরা বসে বসে খাইতে পারতাম না। লক্ষ্য করলে দেখবেন প্রত্যেকদিন ভোরে যেভাবে ট্রাকে ট্রাকে সমস্ত কাঁচামালগুলো শহরের মধ্যে ঢুকে, গ্রামের ওই নিরীহ মানুষগুলা যদি ফসলগুলো না ফলাইতো আমরা শহরের মানুষরা তা আরাম করে খাইতে পারতাম না, জীবনযাপন করতে পারতাম না। সো কষ্ট পাইলে শহর এবং গ্রামের উভয় মানুষগুলাই একই রকম কষ্ট পাওয়া উচিত, সুখ পাইলেও একই রকম সুখ পাওয়া উচিত। তো আমার মনে হয় সরকার এই জিনিসটা যেভাবে মিনিমাইজ করে দিছে, মানে এখন থেকে শহরেও লোডশেডিং হবো, গ্রামেও লোডশেডিং হবো, এই বিষয়টা পার্সোনালি আমার খুব বেশি ভালো লাগছে। এই বিষয়টার সাথে আপনারা একমত কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে ভুলবেন না, এবং আমার ব্যাকে বেশি বেশি করে দোয়া করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সো ব্যাকে ভালো থাকেন, আমার বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে আজকে দু একটি কথা বলবো বিএনপির ত্যাগী নেতাকর্মীদের উদ্দেশ্যে। পাশাপাশি যারা পদে আছেন, পদ হারানোর ভয়ে হয়তো সঠিক কথাটা বলবেন না বা মানবেন না, বা যারা টাকা পয়সার বিনিময়ে চামচামি করে পদ পেয়েছেন তারা হয়তো মানবেন না। এই দুই শ্রেণীর বিএনপির ভাইদের কাছে আমি দুইটা প্রশ্ন করবো আজকে। যদি মনে করেন এক্সাম্পল বা যেটা সত্য আর কি, রাজাকার খুনি মুজিবের হত্যা না হইলে বিএনপির জন্ম হইতো না। তো বিএনপির জন্ম হয়েছে জিয়াউর রহমানের নামে, এবং খুনি মুজিব যখন হত্যা হয়েছে জিয়াউর রহমান তখন জেলখানায় বন্দী ছিল। কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা ওঠার জন্য জিয়াউর রহমানকে মুজিব হত্যার নেপথ্যের কল্পকাহিনী মানুষের কাছে বয়ান দেয়। সেই ধরনের মহাসচিব ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিন্তু কোনোদিন রাজাকার খুনি মুজিব সম্পর্কে সঠিক কথাটা বলেন নাই, বরং উনি তাকে সাধারণত স্থগিত মনে করেন, বলছেন এবং বলেন, স্বীকার করেন। তাহলে জিয়াউর রহমানকে একটা প্রশ্ন আসতেই পারে। দ্বিতীয়ত হচ্ছে, জুলাই বিপ্লব আন্দোলনের সময় যখন খুনি মুজিবের মূর্তি ভাঙা হয়েছিল উনি তখন মায়াকান্না করছেন খুনি মুজিবের জন্য, অথচ এই খুনি মুজিবের দল জিয়াউর রহমানকে খুনি বলে। একটা প্রশ্ন। আমি এতদিন এই কথাগুলি বলি নাই, কারণ উনি আমাদের মহাসচিব ছিলেন, ঠিক আছে? কিন্তু আমি আকার ইঙ্গিতে অনেকবার বুঝাইছি। দেখেন, বেগম খালেদা জিয়াকে যখন জেলখানায় বন্দি করছে, এর মধ্যে অপতথ্য মহাসচিবের কারণেই কিন্তু খুনি হাসিনার দুঃসাহস হয়েছিল বেগম খালেদা জিয়াকে জেলখানায় রেখে তিলে তিলে হত্যার জন্য। আমার বিবেক থেকে পরিকল্পিতভাবে পরোক্ষভাবে এই মহাসচিব কিন্তু দায়ী ছিল, কারণ উনি কোনো আন্দোলন সংগ্রামের জোরালো ভূমিকা পালন করেন না। এমনকি জুলাই আন্দোলনের সময় উনি বলছে এই আন্দোলনের সাথে বিএনপির কোনো যোগাযোগ নাই, এটা ছাত্রদের আন্দোলন। 28 অক্টোবর আন্দোলনের সময়, সেই সময় আন্দোলন করলে হাসিনার পতন ঘটত। যাই হোক, উনি সবসময় বলতেন ঈদের পরে আন্দোলন হবে, আর আন্দোলন আগে উনি অসুস্থ হয়ে যেতেন, ঠিক আছে? উনি অনেক মামলা খাইছেন, সত্য কথা। উনি রাজনৈতিক নেতা, মামলা তো খাবেই, স্বাভাবিক। রাজনৈতিক কথা মামলা খাবে না? বাংলাদেশের লক্ষ লক্ষ তৃণমূল গুলিবিদ্ধ হয়েছে না, আহত হয়েছে না, মামলা খাইছে না? পথ প্রতিষ্ঠান ছাড়া তো মামলা খাইছে। সাধারণ জনগণ ভুক্তভোগী হয়েছে না বিএনপিকে সমর্থন করতে গিয়ে? অতএব মামলার বাহানা দিয়া একজন মানুষকে মহান বানানো যাবে না। বুঝতে হবে যে উনি পদে থেকে দলের জন্য আসলে কি করছেন। উনি পদে থেকে বিএনপির কোনো আন্দোলন সমর্থন করতে সার্থক করতে পারেন নাই। এমনকি লক্ষ লক্ষ কর্মীর সামনে ওনার বুকে একটা ছেলে, রাজধানী একটা ছেলে ওনাকে পেঁচে ধরছিল, দুজন সাদা পোশাকধারী ডিবি পুলিশ এসে ওনার বুকে থেকে থাবাতে নিয়ে গেছে, অর্থাৎ বাপের বুক থেকে সন্তানকে কিনে নিয়ে গেছে। এই কথাগুলো আমি অনেকবার বলেছি। সেই সময় যদি মহাসচিব বলতো যে আপনি তোমরা সবাই রুখে দাঁড়াও, লক্ষ লক্ষ কর্মী সমাবেশের মাঝ থেকে একটা বিএনপির ছেলেকে যে তাকে পিতা মনে করে জড়াজড় ছিল তার বুক থেকে নিতে পারতো না, সাহস হতো না। এমনকি উনি তখন তাকে প্রশ্ন করে নাই ওই দুজন
সাদা পোশাকধারী পুলিশকে প্রশ্ন করে নাই যে আপনারা যে আইন শৃঙ্খলা বাহিনীর লোক আপনাদের আইডেন্টি কার্ড দেখেন, সেই প্রশ্ন কিন্তু করে নাই। দেখ অনেকগুলো প্রশ্ন থেকে যায়। তো এমন একজন মহাসচিবকে আজকের উনি এই রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছে বা রাষ্ট্রপতি হয়েছে, উনি নির্বাচনে পাশ করছেন। নির্বাচনটা কিন্তু জনগণের ভোটের মাধ্যমে না। আমি কিন্তু অনেকবার একটা কথা বলতাম প্রায় যে রাষ্ট্রপতিরা বাংলাদেশের জনগণের ভোটে হোক, অর্থাৎ নিরপেক্ষ হোক, এবং কোনো এমপি মন্ত্রী যদি দুর্নীতি করে সংসদ সদস্য, হ্যাঁ, যেন রাষ্ট্রপতিকে সে পাওয়ার দেওয়া হয়, দুর্নীতি দায়ে যেন তাকে মন্ত্রীদের পদ থেকে বা এমপির পদ থেকে অপসারণ করা যায় এবং সেখানে নতুন করে ভোটের মাধ্যমে যোগ্য এবং দেশপ্রেমিক লোককে নিয়ে আসা হয়। যদি রাজনীতিবিদরা স্বচ্ছ না হয়, সৎ না হয়, সে দেশের মানুষ কিন্তু সৎ এবং ভালো হয় না। সে দেশের মানুষ বাটপার হয়, চুরি বাটপার হয়, কারণ রাজনীতিবিদরা নিজে চুরি করে। বিষয় হচ্ছে আজকে উনি মহামান্য রাষ্ট্রপতি হয়েছেন, বিএনপি থেকে ওনাকে মনোনীত করা হয়েছে। তার দুদিন আগে ভারতের রয় বাংলাদেশে আসে গেছে। আমি বাংলাদেশের জনগণ হিসাবে, একজন বিএনপির ত্যাগী কর্মী হিসাবে, আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রশ্ন করবো এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে প্রশ্ন, ভারতীয় রয়ের প্রধান যে বাংলাদেশে আসলো, আপনাদের অনুমোদন ছাড়া কি আসছে? আসে নাই, আপনাদের সাথে যোগাযোগ করেই আসছে। তাহলে যেই ভারত বিরোধী আন্দোলন করে বাংলাদেশের মানুষ রক্ত দিল, যে ভারত বিরোধী আন্দোলন করে বাংলাদেশের মানুষ আপনাদের ক্ষমতা বসিল, এটাকে জনগণের সাথে বাটপারি না? হ্যাঁ, মির্জা ফখরুল আলমগীর তো বিএনপি থেকে পদত্যাগ করছেন, তাই না? এবং উনি শেখ মুজিবকে সাধারণত স্থপতি বলে। উনি শেখ মুজিবের ভাস্কর্য ভাঙার পরে উনি মায়া কান্না করে। উনি নির্বাচন আগে বলছে আওয়ামী লীগের নেতারা চলে গেছে, কিন্তু আপনাদের তো এখন দেখার কেউ নেই, আমরা আসি। এমন একটা লোককে জেনে শুনে যদি বিএনপির নেতারা, আপনারা যারা তেলবাস বা পদের জন্য পথ হারা যাবে, সত্য কথা স্বীকার করবেন না, কিন্তু আমরা যারা ত্যাগী, আমরা যারা বছর পর বছর, যুগের পর দেড় যুগ, হ্যাঁ, জীবন যেমন হারাইছি, মামলা খাইছি, দেশে যেতে পারি না, বা দেশে যারা ছিলেন, যারা পঙ্গু হয়েছেন, গুম হয়েছেন, সম্পদ হারাইছেন, এরা কি এটা মেনে নিবে? জাতির বিবেকের কাছে প্রশ্ন করলাম এবং যারা প্রকৃত বিএনপি করেন আপনাদের কাছে প্রশ্ন করলাম। এমন একটা ব্যক্তি যখন নির্বাচনের আগেই বলছে উনি আওয়ামী লীগের দেখবে, ভারতের রয় আসলো, রয় আসার পরে উনি বিএনপি থেকে পদত্যাগ করলেন, ওনাকে মনোনীত করা হইলো, হ্যাঁ, তাহলে এখন আওয়ামী লীগের পিঠ বাঁচানোর জন্য এমন একজন রাষ্ট্রপতি কি বিএনপি নির্বাচিত করা ঠিক হয়েছে? যেখানে গত 15 বছর লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীরা বাড়িঘর সেরা ছিল, মামলা হামলা শিকার ছিল। উনি নিজে কান্না করে বলছেন ছেলের পেলের এখন ছাত্র দলের নেতারা এখন রিক্সা চালায়, ভ্যান চালায়, ঠিক আছে? এই যে অভিনয়, আর এমন একজন লোককে আজকে রাষ্ট্রপতি করাটা দলের জন্য কতটুক সম্মানিত হয়েছে। এবং তৃণমূলের রক্তের উপর দাঁড়াইয়া এমন একজন মানুষকে শুধুমাত্র আওয়ামী লীগের পিঠ বাঁচানোর জন্য